কথা ছিল একদিন এসপ্ল্যানেডের রাস্তা জুড়ে হাঁটব, কুটিঘাটের জেটিতে গিয়ে পা ঝুলিয়ে বসবো আবার আগের মতো। কিন্তু সময় হাতের ফাঁক দিয়ে গলে বেরিয়ে গেল নানা কাজে। তবুও পটুর শরীর খানিক ঠিক হতেই আমরা বেরিয়ে পড়লাম স্মৃতির পাতাগুলো আরেকবার ঝালিয়ে নিতে। এক অজানা হলুদ ট্যাক্সির পিছু নিতেই দেখি পৌঁছে গেছি একেবারে নেতাজি মূর্তির সামনে। শ্যামবাজার, কত স্মৃতি এই শ্যামবাজার জুড়ে। আমার মেয়েবেলার, আমার কলেজ বেলার। চন্দকের সাথে দেখা করতাম শ্যামবাজারে, তারপর দুজনে মিলে হাত ধরে হাঁটতে হাঁটতে হেদুয়া। পকেটে পয়সা ছিল না বাসে করে যাওয়ার। পকেটে থাকতো তখন মাত্র এক্সট্রা একটা 10 টাকা, তাতেই 2 কাপ চা আর 2 প্যাকেট বাদাম। এরপরে হাতে পড়ে থাকতো শুধু যার যার বাড়ি ফেরার বাস ভাড়াটুকু। তাতেই কি অনাবিল আনন্দ, কি অদ্ভুত সুন্দর কাটতো সময়গুলো। মাসের শুরুতে ছন্দক টিউশনির মাইনে পেলে একদিন হরিদাস মদকের লুচি খেতাম। কখনো বা শ্যামবাজারের ফুটপাতের কোনো ছোট্ট দোকান থেকে পছন্দ করে একজোড়া কানের দুল কিনে দিত। ড্রিমল্যান্ডের গলিতে মাটির ভারে 1 কাপ চা সেদিনও মাস্ট ছিল, আজকেও তাই। ফুটপাতের এই রঙিন দোকানগুলোর মতো ঝলমলে দিন ছিল সেসব। তখন জীবন এত জটিল হবে কখনোই ভাবিনি। ট্রাম লাইনের মতোই সহজ সোজা ছিল জীবনটা তখন। এইসব পুরনো বাড়ি সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শুধু কলকাতার বদলের নয়, আমাদের বদলেরও, আমাদের সেই সব ফেলে আসা দিনগুলোরও। এখন সমস্ত কঙ্কালসার, দর্পণা, মিনার, এই সিনেমা হলগুলোর সামনে গিয়ে দাঁড়াই আর ভাবি এই সমস্ত সিনেমা হলগুলোতে তো আমরাও একটা সময় সিনেমা দেখেছি। এই ফুটপাত জুড়ে এই ঘিঞ্জি এত দোকানের ভিড়ের মাঝে দরদাম করে কত না জিনিস কিনেছি। কিন্তু শুধু চারদিক দেখলেই তো হবে না। দুজনের হাতের মাঝখানে একটা কচি হাত ধরা আছে, তার তো খিদে পায়। বিরিয়ানি, বাটার রুটি আর চিকেন ভর্তা অর্ডার করা হলো। গিয়ে বসেছিলাম আমিনিয়ায়। খেতে খেতে বেশ বাইরের দৃশ্যগুলো দেখা যায় এখান থেকে। খাওয়া শেষে আজকাল পটুমান একটুখানি মৌরি খেতেও শিখেছে। আপনারা তো জানেনই পটু সিং হচ্ছে বেজায় পেটুক সিং, তাই ভালো খাবার পেটে পড়লে আনন্দ আর ধরে না। খাওয়া দাওয়া শেষে ফুটপাত দিয়ে হ্যাপি হ্যাপি পটু হাঁটছে, আমরাও হাঁটছিলাম। আরও কিছু স্মৃতির পাতায় নতুন নতুন সংযোজন হচ্ছিল। হঠাৎ দেখি সামনে দিয়ে তিনি আসছেন। না না, হলুদ ট্যাক্সির কথা বলছি না, বলছি ট্রামের কথা। এবছর কলকাতায় এসে এনাকে দেখতে পাবো আমি আশাই করিনি। আমরা হচ্ছি পরিযায়ী পাখির মতো, বছরে একবার মনের রসদ জোগাড় করতে ফিরে আসি বাসায়। তাই কলকাতায় হলুদ ট্যাক্সি, ট্রাম এসব নিয়ে কারা কারা কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন তা আমাদের ঠিক নাড়া দেয় না। সত্যি বলছি, শুধু মনে থেকে যায় একটাই কথা, এই জিনিস যেন কোনোদিনও বন্ধ না হয়। শ্যামবাজার থেকে ট্রামে করে এসপ্ল্যানেড ট্রাম নেব, সেখানে ট্রাম থেকে না নেমে একই ট্রামে করে আবার শ্যামবাজার ফিরে আসা। কতবার যে এই জিনিস করেছি জীবনে। এত বড় এই শহরের একটা ছোট্ট কোনায় ঠাঁই হবে না আমাদের ছোটবেলার স্মৃতির 2 পাতার? কি জানি সামনের বছর এসে আর দেখতে পাবো কিনা এই ট্রাম। শ্যামবাজারে ঘোড়ার পালা সাঙ্গ হলে গেলাম সল্ট লেকে কাকার বাড়িতে। এই বাড়িতে পটুম্যান বরাবরই একটু বেশি আদর পায়। এই বাড়িতে পটুম্যানের যে কোনো ইচ্ছা আবদারকে হ্যাঁ হ্যাঁ ও তো এটা করবেই এই বলে সাপোর্ট করা হয়। দাদু নাতির খেলা চলছে আর ওইখানে কাকিমা আমাদের জন্য বানিয়েছেন গরম গরম 2 কাপ কফি। আহা, ক্লান্ত শরীরে
শীতকালে এই সন্ধেবেলা গরম গরম 2 কাপ কফি যে কি আরামটাই না দিল আমাদের। দেদার আড্ডা, প্রচুর গল্প হলো। তারপরে আমরা বাড়ি ফিরে গেছিলাম সেদিনের মতো। কাকিমা বানিয়েছিলেন পুডিংও, যথারীতি আমি ফটো তুলতে ভুলে গেছি। তো পরের দিন আবার সকালবেলা গেছিলাম একজনের বাড়িতে। দেখুন তো পটুম্যান কোলে বসে কেমন আদর খাচ্ছে। কে বলবে আজকেই প্রথম দেখা। ইনি আমাদেরই পরিবারের এক সদস্য, থাকেন আমার শ্বশুরবাড়ির পাড়ায় একেবারে। সে কারণে টুক করে ঘুরে এসেছিলাম ওনার বাড়িতে। এসছি আমরা পটুম্যানকে ভালোবাসে এমন একজনের বাড়িতে। পটুম্যান তার কোলেও বসে আছে। চৈতালি দি আমাদের বাড়ির খুবই কাছে থাকেন উনি। হ্যালো, মজা হয়েছে এখানে এসে? পটু ভালো লেগেছে? অরুণদা, চৈতালিদি আর অর্ঘ্যদীপের বাড়ির থেকে পটুম্যান এক ঝুলি আদর নিয়ে বাড়ি ফিরেছিল। আর আজ গেছিলাম মায়ের কাছে। এটা হচ্ছে কপি পাতা বাটা। মায়ের কাছে যা যা খাবার আবদার করেছি সব করে দিয়েছিল আজকে মা। ঝিঙে পোস্ত, আমার সব প্রিয় প্রিয় রান্না, গোল গোল আলু ভাজা, আর তার সঙ্গে ছিল মায়ের হাতের ঘন মুগের ডাল ফুলকপি দিয়ে। মায়ের মতো ফ্লেভার আমি কোনো ঠাকুরের রান্নাতেও পাই না এই ডালটায়। আর আমার বারণ করা সত্ত্বেও একেবারে নিরামিষ খাবো, তাই একটা হাঁসের ডিমের কারি করে দিয়েছিল মা। সঙ্গে ছিল মিষ্টি দই, আমাদেরই সিথির মোড়ের একটি বিখ্যাত দোকানের। এবছর তো আর মায়ের কাছে থাকা হলো না, তাই একবেলার নিশ্চিন্তে আশ্রয়েই মনটা ভোলাতে হলো। খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেছিলাম ছাদে। ইচ্ছা ছিল রোদ পোহাবো, মায়ের চুলটা একটু আঁচড়ে দেবো। সেসব হয়নি বটে। মা উপরে আসার আগেই আমি আর পটু গিয়ে হাজির। পৌষের রোদ গায়ে মেখে দাঁড়িয়ে ভাবছিলাম, সেই যে বিয়ের পরে লাল বেনারসি পরে সিঁড়ি দিয়ে নেমে গেছিলাম, বাড়ি ছেড়েছিলাম, আর সেভাবে ফিরে আসা হয়নি। যে ফিরেছে সে অন্য কেউ, ওই মেয়েটা আর ফেরেনি। যে ফিরেছে সে অন্য কারুর বাড়ির বউ, কারুর স্ত্রী। তার অনেক দায় দায়িত্ব, ধীরে ধীরে অভিজ্ঞতা বেড়েছে, কারুর মা হয়েছি। এখন প্রতি বছর যখন ফিরে আসি একটু একটু করে মনে হয় যেন আমি অন্য কেউ হয়ে গেছি। সেই মেয়েটার আর কোনোদিনও বাড়ি ফেরা হয়নি। এক চিলতে রোদ, এক রত্তি পটু, আর এক মাঠ ভর্তি মিঠে রোদ। কোন এক স্বপ্নের জগতে চলে গেছিলাম মনে হয়। হঠাৎ করে দেখি মা তার ছানাপোনাদের খাবার দেবে বলে এসে হাজির ছাদে। মায়ের এক প্রতিদিনের নিয়ম, এক রাশি ছানাপোনা আছে, তাদের ভাত খাওয়াতে আসে নিজের খাওয়া হলে। বেশ চলছিলই। মাঝখানে বাদ সাধলো পটু, কারণ পটু এত পায়রা একসাথে হাতের নাগালে কোনোদিনও দেখেনি। তাই ওর খুব ইচ্ছা হলো সবগুলোকে ধরবে জাপটে। আর পটু যতবার নড়ে পায়রারা হুশ করে উড়ে চলে যায়। পটুও বেশ মন খারাপ, কারণ একটা পায়রাও ধরতে পারেনি। অবশেষে পটুকে ধরে বেঁধে দূরে বেঞ্চে বসিয়ে রেখে তারপরে পায়রাদের খাওয়ার ব্যবস্থা করা হলো। ধরতে পারবে কি? ধরবি ওদের, ধরবি? যা ধরবি, যা যা ওদের ধরে আন, যা। ধরবি না? ধরবি না ওদের? খাওয়া শেষে তারা উড়ে গিয়ে বসলো মাঠে। তবে পটুর চোখ তখনও তাদের ধাওয়া করছে। একটা দুটো যদি একটু ধরে আদর করতে পারতাম কি মজাই না হতো তাহলে। এই ডায়েরিটা দেখছেন? খাতা বলাই ভালো। 14 বছর আগে চলে যাওয়া আমার দিদার লেখা। একজন বয়স্ক মানুষের লেখার খাতায় কি থাকে? বাজারের হিসাব, ফোন নাম্বার, ভুলে যাওয়া গান, ঠাকুরের নাম। এ মানুষ কোনোদিনও স্কুলের মুখ দেখেননি। পড়াশোনা যা শেখা ওই জমিদার বাড়িতে যেরকম হয়, মাস্টার মশাই এসে শেখাতেন সেই রকম। দিদার খাতাও শুরুর দিকটা খানিকটা তাই। ভুলে যাওয়া গান লেখা,
বাজারের হিসাব, সবার ফোন নাম্বার, আর জয় বাবা লোকনাথ। লোকনাথ বাবার এক একনিষ্ঠ ভক্ত ছিলেন আমার দিদা। কিন্তু তার সঙ্গে নিজের 2-4টে লেখা, 2-4 ছত্র নিজের ছন্দ মেলানোর চেষ্টা করা। তবু আমার গর্ব দিদা। সুনামি নিয়ে যখন মর্মে মর্মে আঘাত পেয়েছিলেন, এই কবিতাটা লিখেছিলেন। কখনো কিশোরী মন, ফেলে আসা দিন, সেই ফেলে আসা জীবন যৌবন নিয়ে যখন ভাবুক হতেন, তখন হয়তো এই কবিতাটা লিখেছিলেন। এরকমই প্রচুর কবিতা লেখা দিদার সেই খাতায়। শুধু যে কবিতা তাও নয়, কখনো কাগজের কোনো ঘটনা পড়ে খারাপ লেগেছে, কখনো বা সমাজের কোনো কিছু তাকে ভাবিয়ে তুলেছে, সেই সব লেখা নিজের মতো করে লুকিয়ে লিখে রাখতেন এই খাতায়। আজও ফেলে আসা এই কবিতারা কি জানি কি হবে সে দিশেহারা। আজকে ব্লগটা এখানেই শেষ করি, কেমন? সবাই খুব খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা গল্প নিয়ে। আজকের মতো আসি তাহলে। দিদার খাতায় আরও একটু চোখ বোলাতে ইচ্ছা করছে, আর কথা বলতে ইচ্ছা করছে না। তাই আজকের মতো ব্লগটা এইখানেই শেষ করলাম।